হিরো আলমের সাথে আবার কি ঘটেছে, নেপথ্যে আসলে কারা? দর্শক আপনারা জানেন এটা নিয়ে মোটামুটি তোলপাড় শুরু হয়ে গিয়েছে এবং ইটস ভেরি সিগনিফিক্যান্ট যে বামপন্থী মিডিয়াগুলো কিংবা রেপুটেড মিডিয়াগুলো, প্রথম আলো, ডেইলি স্টার বা প্রথম সারির মিডিয়াগুলো বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছে। এর মানে হিরো আলমের উপর যে হামলার ঘটনা ঘটেছে এর রাজনৈতিক তাৎপর্য অনেক। তারেক রহমান শুড রিয়ালাইজ ইট। বিএনপি নিজেরা নিজেদের বড় ধরনের ক্ষতি করছে। বিএনপি ক্ষমতা না আসলে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আমি একই দল মারা গেলে 100 জন দাঁড়া থাকবে, একটা শরীরে থাকবে দেশ থেকে তাড়াচ্ছি আরেক। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন র্যাব এবং সেনাপ্রধান এবং সেনাবাহিনীরা হঠাৎ কেন খেপে গেলেন। সেই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও কিন্তু চরমভাবে খেপে গিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে হিরো আলমকে পিটিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি করে দিয়েছে বিএনপির বড় বড় নেতাকর্মীরা। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন হিরো আলমকে কেন পিটিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে দেখতে পারবেন আওয়ামী লীগের ছাত্রলীগের পঙ্গু একটা নেত্রী এবং যাকে বলা হয় আওয়ামী লীগের বড় একটা মাথা এবং গাছের মূল শিকড়, তাকে কিন্তু পিটিয়ে হত্যা করেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। এর সাথে আবার কি ঘটেছে, নেপথ্যে আসলে কারা? দর্শক আপনারা জানেন এটা নিয়ে মোটামুটি তোলপাড় শুরু হয়ে গিয়েছে এবং ইটস ভেরি সিগনিফিক্যান্ট যে বামপন্থী মিডিয়াগুলো কিংবা রেপুটেড মিডিয়াগুলো, প্রথম আলো, ডেইলি স্টার বা প্রথম সারির মিডিয়াগুলো বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছে। এর মানে হিরো আলমের উপর যে হামলার ঘটনা ঘটেছে এর রাজনৈতিক তাৎপর্য অনেক। তারেক রহমান শুড রিয়ালাইজ ইট। বিএনপি নিজেরা নিজেদের বড় ধরনের ক্ষতি করছে। দর্শক, হিরো আলমের উপর কারা হামলা করেছে বিষয়টা কিন্তু প্রমাণিত নয়, বরং বিএনপি দায়িত্বশীল লোকজন অস্বীকার করছে যে তারা হামলা করেনি। এজন্য বিষয়টা পর্যালোচনার দাবি রাখে এবং বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টারও আলোচনার দাবি রাখে। আমি প্রথমে বলতে চাই হিরো আলম ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি ইন বাংলাদেশ, ইভেন পলিটিক্যাল এন্টিটি। আওয়ামী লীগ আমলেও হিরো আলম খুবই গুরুত্বপূর্ণ ছিলেন। হিরো আলম যতটা মিডিয়া কভারেজ পেয়েছেন, হিরো আলম বাংলাদেশের রাজনীতিতে যতটা আলোচ্য বিষয় হতে পেরেছেন, কিছু কিছু বা কোনো সময় গিয়েছে যে বিএনপিও অত আলোচ্য বিষয় হয়নি বা জনগণের কাছে বিএনপি অত প্রাসঙ্গিক ছিল না। হিরো আলমকে নিয়ে জনগণ এতটা ভাবতো বা আলোচনা করতো। আমি দুইটা বিষয় আলোচনা করবো, হিরো আলমের উপর হামলার নেপথ্যে আসলে বিএনপি কিনা, আর বিএনপি হলে এটা তাদের করণীয় কি। আরেকটা বিষয় হচ্ছে হিরো আলম আসলে তাকে আমরা কিভাবে দেখব। তিনি কিন্তু আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছিলেন কিছুটা হলেও, এমনকি ডিবির ফাঁদেও করেছিলেন, গোয়েন্দা সংস্থার হয়েও কিছু কাজ করেছিলেন, বিএনপির বিরুদ্ধে কিছু প্রোপাগান্ডাও নেমেছিলেন। তো এখন তার সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত, এই বিষয়টা আগে আলোচনা করে হামলার বিষয়টা যাই আমরা। রুহুল কবির রিজভির বিরুদ্ধে অভিযোগ করতে আদালতে গিয়েছিলেন হিরো আলম। এটা নিঃসন্দেহে গোয়েন্দা সংস্থার পরামর্শে। হিরো আলমের উপর দফায় দফায় আওয়ামী লীগ হামলা করেছে, ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকজন হামলা করেছে এবং হিরো আলমের নিশ্চিত বিজয় আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছিল। দ্যাটস ট্রু। হিরো আলম বিজয়ী হয়েছিলেন নির্বাচনে, কিন্তু তাকে হারিয়ে দেওয়া হয়েছে একাধিকবার। নিশ্চিতভাবে বিজয়ী হয়েছিলেন। যেহেতু হিরো আলম এরকম সামাজিকভাবে প্রভাবশালী কেউ নন, মিডিয়া কভারেজ, পাবলিক সিম্প্যাথি তার মূল ভরসা, এ কারণে আওয়ামী লীগ খুব সহজে তাকে করায়ত্ত করেছিল। এমনকি মুজিব কোর্ট পরে প্রো আওয়ামী লীগ কালচারাল অর্গানাইজেশনের সাথে জড়িত হয়ে শেখ মুজিবুরের কবর মাজারেও গিয়েছিলেন হিরো আলম। এর মানে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে হিরো আলম কিন্তু গত 1-1.5 বছরে আওয়ামী লীগের ফাঁদে পড়েছিল। আর আওয়ামী লীগের ফাঁদে না বললেও গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়েছিল। বাহ্যিকভাবে আমরা আওয়ামী লীগের সাথে তার কনফ্লিক্ট দেখলেও তিনি গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়েছিলেন, এটা আমাদের বলতে হবে। সহজ সরল মানুষ হয়তো বুঝতে পারেনি, যেভাবে হোক না কেন। আরেকটা বিষয় যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা ভোটাধিকার প্রতিষ্ঠা, এগুলোতে হিরো আলমের ভূমিকা কিন্তু সন্তোষজনক ছিল না। তিনি যে মানের পাবলিক সিম্প্যাথি পেয়েছিলেন, মিডিয়া কভারেজ পেয়েছিলেন, তিনি ভোটাধিকারের জন্য তেমন কিন্তু লড়াই করেনি। বরং যখন সব রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছিল, তখন তিনি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে জমজমাট এবং জনগণের কাছে নির্বাচনকে আকর্ষণের বিষয় হিসেবে উপস্থাপন করতে হিরো আলম বরং ভূমিকা পালন করেছেন। এটা কিন্তু আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দিয়েছিল। অতএব স্বাভাবিক, যেহেতু রুহুল কবির রিজভির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আদালতে গিয়েছিলেন বা আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, যদিও আওয়ামী লীগও তার উপর জুলুম করেছে, এজন্য বিএনপির লোকজন তার উপর ক্ষিপ্ত থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির লোকজন ক্ষিপ্ত থাকলে কিংবা বলা হয়ে থাকে যে তারেক রহমানের বিরুদ্ধে বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে বললেও গোয়েন্দা সংস্থার পরামর্শেও যদি তিনি রুহুল কবির রিজভির বিরুদ্ধে বা আওয়ামী লীগের হয়ে কাজও করে থাকেন, হিরো আলম কোনো ফৌজদারি অপরাধ করেননি, কারো গায়ে হাত তোলেননি, কোনো গণহত্যায় সহযোগী ছিলেন না, এমনকি ফ্যাসিবাদকে শক্তিশালী করতে কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারেননি। এবং অনেক জায়গায় অনেক ক্ষেত্রে তার পাবলিক চরিত্র কিন্তু বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে একজন ক্যারেক্টার হিসেবে। অতএব হিরো আলমের উপর যে হামলা ঘটনা, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তারেক রহমানের বিরুদ্ধে বললে, রিজভির বিরুদ্ধে অভিযোগ করতে গেলেই যে হামলা করতে হবে, নট নেসেসারি। এটা নিঃসন্দেহে ফ্যাসিবাদী আচরণ। আমরা খবরটা যদি আগে একটু দেখি, বগুড়ার আদালত প্রাঙ্গণে হিরো আলমের উপর হামলা। বগুড়ার চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলমকে, হিরো আলমকে কান ধরিয়ে উঠবস করানোর পর মারধর করা হয়েছে। এখানে একটা বিষয় স্পষ্ট যে হিরো আলম এখানে একটু দুর্বলতা দেখিয়েছে। হ্যাঁ, মার খেয়েছেন তিনি, মার খেতে গিয়ে তারও হিরো হবেন।
হিরো আলমের জন্য এটা একটা বড় অ্যাডভান্টেজ। তিনি সত্যি আরও আলোচিত হবেন, আরও জনপ্রিয় হবে, আরও পাবলিক সিম্পিতি পাবেন। বিএনপির ব্যাপক ক্ষতি হবে এই হামলার কারণে। কিন্তু কান ধরতে বলেছে, তাকে মেরে মেরে আধামরা করে ফেললেও কান ধরা উচিত নয়, এটা খেয়াল রাখবেন। যারা বিভিন্ন সময় মারটার খাবেন ভবিষ্যতে, যতই মারুক, আপনার একটা বিষয় যে আপনার আমাকে মেরে ফেলুক, হত্যা করবে করুক, আধামরা করবে করুক, আমি কান ধরবো না, এরকম একটা মানসিকতা আপনাদের থাকতে হবে। আশা করি হিরো আলম আমার এই বক্তব্য থেকে শিখবেন, কান ধরবেন না। হিরো আলম সত্যিকার অর্থে হিরো হবেন, কিন্তু কান ধরে তার একটু দুর্বলতা কিন্তু প্রকাশ পেয়েছে। যদিও তার উপর ভয়ানক হামলা করা হয়েছে, আমরা দেখেছি, খুবই ন্যাক্কারজনক হামলা, এবং হামলার ধরনটাও খুবই বর্বরচিত ছিল। হিরো আলমের অভিযোগ বিএনপির লোকজন তাকে মারধর করেছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছেন। এখন বিএনপির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, কারণ এই অভিযোগ কিন্তু সমস্ত মিডিয়া মেনে নিয়েছে এবং বিএনপিকে সবাই দায়ী করছে। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আমি একই দল মারা গেলে 100 জন দলে থাকবে। একটা শরীরে ছাড়া দেশ থেকে তাড়াইছি, আরেক শরীরে দেশে আসতেছে। আজকে যে আমার উপর বিএনপি লোকেরা মারধর করলো, আপনারা দেখছেন। বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যারা আছেন, যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিছি, গালি দিছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরাবো। একটা ফুটেজ দিলকে বার করতে পারেন যে হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যদি কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালা দিয়ে ঘুরবো। যদি আপনারা তো না বলে থাকেন, তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমরা আজকে 2023-এ আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শরীরে ছাড়া আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো, তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদল আওয়ামী লীগ মধ্যে বিএনপি মারতেছে। এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, ফুটে বার করতে পারেন, আমি জুতোর মালাতে ঘুরে বেড়াবো। ভাই আপনি বললেন না, ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ অপেশ করেন তারেক জিয়ার নামে একটা ঘটনা দেখান। তো হিরো আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিছো, গালি দিছো, আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলা ফুটে দেখেছি, যে কয়জন মারছে প্রতিটা চেহারা দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি তো হিরো আলম মৃত্যুকে ভয় করি না, মারতে পারলে ভাই মারে ফেলে দেন। আপনারা বিএনপি লোকের মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই, কাদেরকে ক্ষমতা জানবেন দেখেন, বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কর্মীদের কথা বলেছিলাম, আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুল কবির রেজবির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করেছে, আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। যে বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন একটার পর একটা ডিস্টার্বিং মব জাস্টিস, মবের আবার জাস্টিস হয় আমি মনে করি না। মব জাস্টিসের ঘটনা আমাদের সামনে আসছে। গতকাল রাজশাহীতে যা হয়েছে ভীষণ বর্বরতা, প্রতিটি মব জাস্টিস ইকুয়ালি বর্বর। আমরা কেউ কেউ আছি যারা এইসবগুলো ঘটনাকে এক ধরনের জায়েজ করার চেষ্টা করছি, কেউ কেউ এটাকে বিপ্লবী বলছি, যে বিপ্লবোত্তর প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা ঘটে। আমরা যদি গণ অভ্যুত্থানও বলি, তারপরও এই ধরনের ঘটনা ঘটে, কেউ কেউ বলতে পারেন। আমি প্রথম থেকে একটা কথা বলছি, আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা আছে, আমাদের মধ্যে ক্ষোভ আছে, আমাদের যে ঈদ আছে, যেগুলো আমাদের ইনবোর্ন ইনস্টিংক্ট, এর মধ্যে ক্রোধ আছে, ক্ষোভ আছে, ঘৃণা আছে, ঈর্ষা আছে, প্রতিশোধ পরায়ণতা আছে। কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে থাকবো এবং ক্রমাগত সেটা চলতে থাকবে, এটা একটা অসভ্য সমাজের লক্ষণ। আমি এই কারণেই কোনো যুক্তি দিয়ে গণ অভ্যুত্থান বা বিপ্লব যে নামেই ডাকি না কেন, তারপর পিটিয়ে মানুষ মেরে ফেলা যাবে, পিটিয়ে ছাত্রলীগ বা আওয়ামী লীগ মেরে ফেলা যাবে, আমি এই যুক্তি আই ডোন্ট বাই দ্যাট। অনেকের ভালো লাগবে না আমি জানি, আগেও আমি যখন বলেছি আপনাদের অনেকের ভালো লাগেনি, বাট স্টিল আমি বলতে থাকবো। গতকাল রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছে, রাজশাহীতে একজনকে, ছাত্রলীগ নেতা মাসুদ, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন তিনি, তাকে পিটিয়ে থানায় নিয়ে যাওয়া হয় মামলা দেওয়ার জন্য, পরে হসপিটালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। যারা মাসুদকে 2014 সালে এমনভাবে আহত করা হয়েছে, তার কিন্তু একটা পা কেটে ফেলতে হয়েছিল। উনি একটা প্লাস্টিকের পা লাগিয়ে চলতেন, এবং এরপর গতকাল তাকে এমনভাবেই পেটানো হয়, তিনি মারা যান। একটা ভিডিওর কথা প্রথম আলোর রিপোর্টে আছে, যেখানে উনি হসপিটালে থাকা অবস্থায় বলছেন, থানায় থাকা অবস্থায় বলছেন, আহত অবস্থায়, আমি বিনোদপুরে ওষুধ কিনতে এসেছিলাম ভাই, আমি ছাত্রলীগ করতাম ওই জন্য ধরছে, কিন্তু আমার পা 2014 সালে কেটেছে ভাই, রক্তক সব কাটা ভাই, আমি তো অনেকদিন আগে থেকেই ছাত্রলীগ করা বাদ দিয়েছি। আমরা বুঝতে পারি একটা মানুষ ছাত্রলীগ করতেন
এবং আমাদের অনেকের ক্ষোভ আছে, অনেক ছাত্রলীগ পালিয়েছে, অনেক যুবলীগ পাঠিয়েছে। জনাব মাসুদ সম্ভবত ভেবেছিলেন তিনি ছাত্রলীগ আর করেন না, সে কারণে উনি সেফ আছেন, কিন্তু উনি সেফ থাকতে পারলেন না। এখানে একটা ঘটনার কথা উল্লেখ আছে যে উনি একবার রীতিমতো ফেসবুক দীর্ঘদিন বেকার থাকার পর উনি 2022 সালে শেখ হাসিনার কাছে একটা চিঠি লিখেছিলেন, সেখান থেকে তার জন্য একটা চাকরির ব্যবস্থাও করা হয়েছে। মানে ছাত্রলীগ করলেও মনে হয় না, মানে এখানকার তথ্য যদি সঠিক হয়ে থাকে, উনি তেমন কেউ ছিলেন, কারণ ছাত্রলীগের চাকরি লাগে না, ছাত্রলীগ রেন্ট সেকিং মানে চাঁদাবাজি টেন্ডারবাজি করে প্রচুর কামাতে পারেন, তিনি তাকে একটা চাকরি দেওয়া হয়েছিল। এর মধ্যে আরেকটা মর্মান্তিক ঘটনা আছে। শনিবার মাসুদ লিখেছেন একটা শিশুর ছবি আপলোড করে, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, গত 3/9/2024 তারিখে কন্যা সন্তানের পিতা হয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে নেখায়াত সুস্থতা কামনা করি। সব আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধবের কাছে আমার ও আমার মেয়ের জন্য দোয়া প্রার্থনা করছি। 3 আগস্ট মেয়ের বাবা হয়েছিলেন। মেয়ের মুখটা সম্ভবত সামান্য দেখলেন, মেয়ের বেড়ে ওঠা, মেয়ের কোনো কিছুই আর তার দেখা হলো না। আর এই মেয়েটা, এই সন্তানটা, তার বাবার স্মৃতি বলে কিছুই তার আর থাকলো না, থাকবে না। এবং একটা দেশ সম্পর্কে কি পারসেপশন নিয়ে বেড়ে উঠবে এই শিশুটা, আমরা অনেকে বলি, এটাও সত্য কথা, খুবই সত্য কথা। এই দেশে বিরোধী রাজনীতি করা বহু মানুষের পরিবারে একই রকম ঘটনা ঘটেছে। বিএনপি, জামায়াতের, শিবিরের অনেককে পিটিয়ে মেরে ফেলেছে ছাত্রলীগ, যুবলীগ, অনেকে পুলিশ খুন করে ফেলেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, মিছিলে গুলি করে মেরে ফেলেছে, গুম করে ফেলেছে। একই রকম স্টোরি এই পাশে অনেক বেশি আছে, কোনো সন্দেহ নাই। কারণ 15 বছর আওয়ামী লীগের পক্ষে এই ধরনের স্টোরি খুব বেশি ছিল না। তারপরও সেটা কি এটা যুক্তি আরেকজন মানুষের জীবনে এই বিভৎস সংকট তৈরি করার? আমি জানি না। আমি মনে করি এই ঘটনা যা যা ঘটছে, এটাও কেউ বলেন সেটা হয়তো সত্য, এমনকি আওয়ামী লীগও যে পরিমাণ অ্যাট্রোসিটির ঝুঁকি আছে বলে মনে করতেন, সেই পরিমাণ বিভৎসতা ঘটেনি তুলনামূলকভাবে, হয়তো সত্য, কিন্তু খুবই ইউটোপিয়ান শোনাবে হয়তো। তারপরও আমরা একটাও বা চাইবো কেন? আর বিশেষ করে 5 তারিখের পর যখন 1 মাসের বেশি সময় পেরিয়ে গেছে, তখন এই অবস্থা আমরা কেন মেনে নেব? আমাদের পুলিশ বাহিনী ঠিকঠাক মতো কাজ করছে না আমরা জানি, কিন্তু সরকার এই অজুহাত দিয়ে, বা আমরা কেউ সরকারকে আর কতদিন এটা নিয়ে সেভ? সরকার দায়িত্বে এসছে, সরকারকে তো এটা ম্যানেজ করতে পারতে হবে। এখন সরকার এটা কিভাবে ম্যানেজ করবে সেটা সরকারকেই বুঝতে হবে। আর আমরা এই মবগুলো ঠেকাই এবং অ্যাটলিস্ট মবের পক্ষে সম্মতি যাতে উৎপাদন না করি, সেটা যাতে না করি। ছাত্রলীগ, ইভেন খুব অ্যাক্টিভ ছাত্রলীগ, যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, এমন ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের কেউ যদি হয়ও, আমরা কাউকে পিটিয়ে মেরে ফেলতে পারি না, কোনোভাবেই পারি না। আমি বহুবার বলেছি, শেখ হাসিনার কালে কি হয়েছে, শেখ হাসিনা একে পেলে কি করতো, আমরা কি করছি, আমরা কম করছি, আমরা সেখানে হাসিনাকে স্ট্যান্ডার্ড বানাই। খুব ভুল এটা। একটা দানবকে স্ট্যান্ডার্ড বানিয়ে তার কত % দানব আমি হচ্ছি সেই ব্যাখ্যা দিতে চাই না, সেই তুলনায় আমি অন্তত সন্তুষ্ট নই। আমি ব্যক্তিগতভাবে চাই, যদিও এই জায়গায় সরকারের খুব ভালো কর্মকাণ্ড কর্মসূচি আমরা দেখছি না, বরং আমরা ওই চাপ দেই যে এদের বিচারের জন্য সরকার কি করবে সেই পদক্ষেপ নিতে হবে। তার চাইতেও বড় কথা, আওয়ামী লীগের প্রতিটা পর্যায়ের মানুষজনকে সম্পূর্ণ বিচারের অধীনে আনা সম্ভব কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কাদেরকে কতটুকু পর্যন্ত বিচারের মধ্যে আনবো, বাকিদেরকে আমরা রেকনসিলিয়েশনের মাধ্যমে কিভাবে সমাজে আস্তে আস্তে তাদেরকে এখানে সমাজে মূল স্রোতের সাথে আনা যেতে পারে, এসব অনেক আলাপ হতে পারে। হ্যাঁ, নিশ্চিতভাবেই তাতে তাদের দুঃখ, তাদের অনুতাপ, তাদের ক্ষমা প্রার্থনা সবকিছুই লাগবে, কিন্তু সেটারও একটা প্রসেস আমাদের হয়তো বের করে আনতে হবে। তার আগে, সবার আগে যেটা জরুরি, তাকে সমাজের মূল স্রোতে আসা, তার সাথে পুরোপুরি মেশা, সবকিছুর আগে জরুরি তাদের উপরে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, তাদের উপরে কোনো বর্বরতা চালানো থেকে আমাদের খুব স্ট্রংলি পরস্পরকে, আমাদের নিজেদেরকে নিবৃত্ত করতে হবে। বর্তমান বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে, এই স্বপ্ন দেখেছি। অনেকে আমাকে অনেক কথা বলতে আসবেন, আমি আপনাদেরকে একটা কথা একটু জানাই, খারাপ লাগবে, তারপরে বলছি, একটু নিজের ঢোল পেটাই। 1 যুগের বেশি ট্র্যাক রেকর্ড আছে, সারা দেশে কেউ যখন ঠিকমতো কথা বলেনি, এই সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ গত সরকারের বিরুদ্ধে কথা বলে গেছি, ঝুঁকি নিয়ে কথা বলে গেছি। তখন মূল চাওয়াটা ছিল আমি একটা ইনসাফের বাংলাদেশ চাই। সুতরাং যে বাংলাদেশ এখন আওয়ামী লীগের পতনের পর হয়েছে, সেই বাংলাদেশে ইনসাফ থাকতে হবে। ইনসাফ শুধু রাষ্ট্র নিশ্চিত করবে তা না, আমরা জনগণও বুঝতে হবে ইনসাফ জিনিসটা কি। আমি আগেও বলেছি, আবারও বলছি, প্রচুর ক্ষুব্ধ মানুষ আছেন, কি পরিমাণ অত্যাচারিত হয়েছেন আমি জানি। আমি ওয়েল ইনফর্মড পারসন, আমি এই দেশে থাকি, আমি দেশে থেকেছি, এই 12 বছর আমি দেশের বাইরে একদিনের জন্য যাইনি। ব্যক্তিগতভাবে মানুষের সাথে পরিচয় আছে, তাদের ক্ষোভ, তাদের দুঃখ, তাদের জীবনে কি কষ্ট ঘটেছে আমি ভিডিও করেছি, বিরোধী দল বিশেষ করে বিএনপির উপরে কি হয়েছে আমি জানি। বাট ডেসপাইট এভরিথিং, আমাদের কোথাও না কোথাও একটা ফুল স্টপ নিজেদেরকে এইটুকু করতে হবে। দিনের শেষে এটা মনে রাখা দরকার, আমরা কিন্তু বিজয়ী, আমরা বিজয়ী হয়েছি, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এটা শুধু জুলাই মাসের ম্যাসাকার না, কেউ মনে করে জুলাই মাসের ঘটনাই বাংলাদেশের আন্দোলনের ইতিহাস। নো, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে 9 সালে, বিশেষ করে 11 সালে যখন সে সংবিধান সংশোধন করলো তত্ত্বাবধায়ক বাদ দিয়ে, সেদিন থেকে বুঝতে পারছিলাম কি হবে। তখন থেকে একটা লড়াই শুরু হয়েছে, সেই লড়াই, দীর্ঘ লড়াইয়ে অনেক রকম ত্যাগের বিনিময়ে আমরা কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী হয়েছি। জেনুইনলি বিজয়ী মানুষ বিজয়ীর মতো আচরণ করা উচিত। এবং আমরা আমাদের যে আর্গুমেন্ট নিয়ে সামনে এগিয়েছিলাম,
আমাদের ভোটের অধিকার, আমাদের মানবাধিকার, আমাদের মত প্রকাশের অধিকার, এই সব কিছু আমাদের দিক থেকে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না করি, তাহলে আমি নিজের জায়গা থেকে এই দৃশ্য কোনোভাবেই নিতে পারি না, পারবো না। সেটা ছাত্রলীগ, সেটা যুবলীগ, যে বলছি ওনার অপরাধ আছে, বিচার হোক। কারো যদি মৃত্যুদণ্ড হয়, ইনসাফ, একটা ন্যায় বিচারের মাধ্যমে সেটা হোক। আমরা যাতে এরকম বাজে প্রেসিডেন্ট আর তৈরি না করি, এটা চরম অসভ্যতা। যে কোনো বিবেচনায় কোনোভাবে এটাকে আমি জায়েজ করতে প্রস্তুত নই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।